বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের পঞ্চম অধ্যায় গাণিতিক বাক্য অধ্যায়ের পেজ নং 80 নিজে করি যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্নে বলা আছে যে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তাহলে একের একে দেওয়া আছে যে 127 ও 25 বিয়োগফল 100 এর সমান 9। তাহলে এক্ষেত্রে একটু লক্ষ্য করেন, এখানে প্রথমে সংখ্যাগুলো আমরা দেখব। তাহলে 127 হচ্ছে 1 2 7 25, এরপরে হলো 100। তাহলে বিয়োগফল মানে বিয়োগ করা, আর সমান 9 বলতে এই যে নট ইকুয়াল প্রতীকটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই যে প্রতীকটি, তাহলে গাণিতিক বাক্যটি আমাদের কি হবে? 127 মাইনাস 25, অর্থাৎ 127 থেকে যদি আমরা 25 কি করি, বিয়োগ করি, তাহলে বিয়োগফল 100 এর সমান হবে না, এই কারণে নট ইকুয়াল 100। এরপরে যে 2 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে 25 ও 24 গুণফল 500 এর চেয়ে বড়। তাহলে দেখেন সংখ্যাগুলো 25 24 এদের গুণফল মানে এদেরকে আমাদেরকে গুণ করতে হবে। এরপরে 500 হলো 500, এই গুণফলটা 500 এর চেয়ে কী হবে? বড়। তো বড় বোঝাতে আমরা গ্রেটার দেন প্রতীকটি ব্যবহার করি। তাহলে গাণিতিক প্রকাশটি আমাদের হবে 25 গুণন 24, যাদের গুণফল 500 এর চেয়ে বড়, এ কারণে গ্রেটার দেন 500। ঠিক আছে, এরপরে 2 নম্বরে বলা হচ্ছে যে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। প্রক্রিয়া প্রতীক কোনগুলো? আমরা সবাই জানি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। তো 2-এর যে 1 নাম্বার, এখানে আমরা খালি ঘরে কোন প্রক্রিয়া প্রতীক বসালে, যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, দুই পক্ষ সমান হবে। তো দেখেন, তাহলে প্রথমে ডান পাশের অংশটি আমরা একটু লক্ষ্য করি। ডান পাশে আছে 1260-কে 20 দিয়ে ভাগ। তো আমরা 1260-এর ডান পাশের শূন্য এবং 20-এর ডান পাশের যদি শূন্যটি বাদ দিই, অর্থাৎ ভাজ্য এবং ভাজকের আমরা যদি একটি করে শূন্য বাদ দেই ডান দিক থেকে, সেক্ষেত্রে 126-কে 2 দ্বারা ভাগ হয়। তো 2 দ্বারা ভাগ করলে আসলে আমাদের পাই আমরা 63। ঠিক আছে, তো এরপরে দেখেন বাম পাশে আছে 9 এবং 7। 9 এর সাথে 7 গুণ করলে আমরা পাই 7 নং 63। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে দুইবার সমান করার জন্য প্রথম খালি ঘরে গুণ এবং দ্বিতীয় খালি ঘরে ভাগ চিহ্ন বসবে। তাহলে হবে 9 গুণ 7 ইকুয়াল 1260 ভাগ 20। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এটা দেওয়া আছে, তো আমরা দেখি। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, চলো প্রথমে বাম পাশটা দেখি। তাহলে 87 থেকে যদি আমরা 38 বিয়োগ করি, সেক্ষেত্রে হয় হচ্ছে 49। এবার ডান পাশে আছে 2টি 7, আমরা যদি 7 আর 7 গুণ করি 7 7 49 হয়। তাহলে বাক্যটি সঠিক করতে প্রথমে খালি ঘরে বিয়োগ এবং দ্বিতীয় খালি ঘরে গুণ চিহ্ন বসবে। তাহলে আমাদের সমাধানটা হবে 87 মাইনাস 38 ইকুয়াল 7 গুণন 7। এরপর 3 নম্বরে বলা হচ্ছে যে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। তাহলে 1 নম্বরে আমাদেরকে দেওয়া আছে 32 ভাগ 8 ভাগ 2 লেস দ্যান 32 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 8 ভাগ 2। তো এখানে একটু লক্ষ্য করেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বাম পাশের হিসাবটা করি। তাহলে 32 ভাগ 8 ভাগ 2, তাহলে এখানে কোনো বন্ধনী নাই, তাই বাম দিক থেকে ক্রমানুসারে ভাগ করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি 32-কে 8 দ্বারা ভাগ করি তাহলে হবে 4। এরপরে যদি আমরা 4-কে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ বাম পাশের মান হবে 2। এবার ডান পাশ দেখেন, ডান পাশের হিসাব যদি আমরা করি 32 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 8 ভাগ 2, এখানে বন্ধনী আছে, তাই বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে আমরা যদি 8-কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 4। ঠিক আছে, এবং 32-কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 8, অর্থাৎ ডান পাশের মান হচ্ছে 8। এখন অঙ্কটি দাঁড়ালো 2 লেস দ্যান 8, অর্থাৎ 2 লেস দ্যান 8। তাহলে আমরা জানি যে 8 এর চেয়ে 2 ছোট, তাই আমরা বলতে পারি যে গাণিতিক বাক্যটি সঠিক বা সত্য। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 4 গুণন 6 যোগ 3 গুণন 5 ইকুয়াল 4 গুণন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 6 যোগ 3 এরপরে গুণন 5। তো দেখেন বাম পাশের হিসাব যদি আমরা করি তাহলে 4 গুণন 6 যোগ 3 গুণন 5, তাহলে গুণের কাজ আগে করতে হয়। তাহলে 4 এবং 6-এর মাঝখানে গুণন চিহ্ন আছে, 3 এবং 5-এর মাঝখানে গুণন চিহ্ন আছে। তাহলে 4 6 24 যোগ 3 5 15। ঠিক আছে,
তো আমরা যদি এখন 24 আর 15 যদি যোগ করি তাহলে পাই 39, তাহলে বাম পাশের মান 39। এরপর ডান পাশের হিসাবটা যদি আমরা একটু করি, 4 গুণন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 6 যোগ 3, এরপরে গুণন 5। আগে বন্ধনীর কাজ করতে হবে, তাহলে 6 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে 9। ঠিক আছে, তাহলে 4 গুণন 9 গুণন 5, তাহলে আমরা 4 আর 9 যদি গুণ করি তাহলে 4 নং 36, তার সাথে আমরা আবার 5 যদি গুণ করি তাহলে 5 36 হয় 180, তাহলে ডান পাশের মান হচ্ছে 180। তো এখন অঙ্কটি দাঁড়ালো 39 ইকুয়াল হচ্ছে 180। এটি সত্য নয়, কারণ 39 এবং 180 সমান নয়, তাই আমরা বলতে পারি গাণিতিক বাক্যটি মিথ্যা। কেননা এখানে মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, কিন্তু দুই পক্ষ তো সমান নয়, তাই আমরা বলবো যে গাণিতিক বাক্যটি মিথ্যা। ঠিক আছে, এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাক্যের খালি ঘরে সংখ্যা বসাই যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। তাহলে এখানে আমাদের এটা দেওয়া আছে, তো আমরা একটু লক্ষ্য করি 1 নম্বরটা। প্রথমে ডান পাশের অংশটি যদি হিসাব করি তাহলে 56কে 8 দ্বারা ভাগ করলে হয় 7, তাহলে অঙ্কটি দাঁড়ালো 49 ভাগ ফাঁকা ঘর ইকুয়াল 7। তো আমরা জানি 49কে 7 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায়, তাই খালি ঘরে 7 বসবে। তাহলে খালি ঘরে আমাদের বসবে হচ্ছে 7। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্নটা 5 যোগ 8 গুণন ফাঁকা ঘর ইকুয়াল 53। তাহলে এখানে 5-এর সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করে 53 হয়েছে, তাহলে 5-এর সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করে 53 হয়েছে, তার মানে 8 গুণন ফাঁকা ঘর এর মান হতে হবে 53 মাইনাস 5, তার মানে 48। ঠিক আছে, এখন চিন্তা করি 8কে কত দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে নামতা পড়লে আমরা জানি 6 8 48, তাই আমরা বলতে পারি যে খালি ঘরে 6 বসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি খালি ঘরে 6 বসাই তাহলে দেখেন 5 যোগ 8 গুণন 6 ইকুয়াল হচ্ছে 53, তাহলে 6 8 48, 48 আর 5 53। আচ্ছা, এরপরে 5 নাম্বার যে প্রশ্ন এখানে বলা হচ্ছে আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? তাহলে দেখেন খুবই সহজ একটি প্রশ্ন। প্রথমে আমাদের দেখতে হবে আমিনা তার বন্ধুদের মোট কতটি বেলুন দিয়েছে। তাহলে 12 জন বন্ধুর প্রত্যেকে 10টি করে বেলুন যেহেতু পেয়েছে, তাই আমরা বলতে পারি যে বন্ধুরা মোট বেলুন পেল। তাহলে 12 জন এবং প্রত্যেকে 10টি করে পেয়েছে। আমরা যদি গুণ করি তাহলে এক্ষেত্রে 12 আর 1 যদি গুণ করি 12কে 12 এবং আমরা একটা শূন্য বসে দেব গুণফলের ডান দিকে, তাহলে 120। ঠিক আছে, তাহলে বন্ধুদের 120টি বেলুন দেওয়ার পরও আমিনার কাছে নিজের জন্য 20টি বেলুন ছিল। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্যাকেটে মোট বেলুন ছিল 120 যোগ 20 ইকুয়াল 140টি। তাহলে হবে উত্তর প্যাকেটে মোট 140টি বেলুন ছিল। প্রশ্ন 6, মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? তাহলে প্রথমে আমাদের বের করতে হবে মুদি বাজার করার পর তার কাছে আর কত টাকা রইল। এরপরে আমাদের দেখতে হবে যে বাজারে নিয়ে গিয়েছিলেন 8,000 টাকা এবং খরচ করলেন 3,750 টাকা। তাহলে আমরা এখান থেকে অবশিষ্ট টাকা পাবো 8,000 থেকে 3,750 টাকা বিয়োগ করলে 4,250 টাকা। তো এখন এই 4,250 টাকা দিয়ে তিনি মাংস কিনলেন। প্রতি কেজি মাংসের দাম ছিল 850 টাকা। তাহলে তিনি কত কেজি মাংস কিনলেন তা জানতে আমাদের মোট টাকাকে প্রতি কেজির যে দাম বা মূল্য 850 সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাংস কিনলেন 4,250 ভাগ 850। ঠিক আছে, তো আমরা যদি 4,250কে 850 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 কেজি। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন, তো আমরা যদি এই যে আমাদের যে ভাজক
ভাজকের যদি একটা শূন্য বাদ দেই ডান দিক থেকে এবং ভাজ্যেরও যদি একটা শূন্য ডান দিক থেকে বাদ দেই, তাহলে এক্ষেত্রে আমাদের ভাজক হয় হচ্ছে 85 আর ভাজ্য হয় 425। তো 425-এর ক্ষেত্রে 85 যায় হচ্ছে 5 বার, তো এখানে আমরা 5 নামাইছি। ঠিক আছে, তো এভাবে একটু সহজ পদ্ধতিতে আপনারা ভাগটা করে দেখতে পারেন। তাহলে আমরা বলতে পারি উত্তর তিনি 5 কেজি মাংস কিনলেন। এরপরে যে 7 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 50 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? তাহলে এখানে একটু লক্ষ্য করেন, প্রথমে আমাদের বের করতে হবে ডিম বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে 1 ডজন ডিমের দাম হচ্ছে 150 টাকা, সুতরাং 25 ডজন ডিমের দাম হবে 150-কে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে হবে 3750 টাকা। আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো, এগুলো সাইটে করে নিবা। এখন এই টাকা থেকে তিনি বিদ্যুৎ বিল দিলেন 1050 টাকা, তাহলে তার কাছে অবশিষ্ট টাকা রইল 3750 থেকে 1050 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 2700 টাকা। এই 2700 টাকা দিয়ে তিনি 5টি মুরগি কিনলেন। এখন প্রতিটি মুরগির দাম বের করতে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রতিটি মুরগির দাম যদি আমরা বের করতে যাই তাহলে 2700-কে যেহেতু 5টা মুরগি কেনা হয়েছে আমরা হচ্ছে 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাবো 540। তো এখানে যদি আমরা একটু ভাগটা দেখাই, দেখেন প্রথমত আমরা 27-কে 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 5-এ 25, 5 বাদ যায়। ঠিক আছে, তো আমরা যদি এখন হচ্ছে এখানে 25 নামাই তাহলে 27 থেকে 25 বাদ দিলে হয় 2। পরবর্তী যে এখানে 2টা শূন্য আছে তার একটা শূন্য নামাইলাম, তাহলে 20। 20-এর ভিতরে এখন 5 কয় বাদ যায়? 4 5-এ 20, 4 বাদ যাবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে একটা 4 নামাইলাম। ঠিক আছে, তো এখানে আমাদের ছিল হচ্ছে 20, আমরা আবার হচ্ছে 4 5-এ 20, 20 হলো। তো 20 থেকে 20 বাদ দিলে শূন্য হয়। তো আরও একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা হচ্ছে ভাগফলেও বসে দিতে পারি। ঠিক আছে, বসে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। অথবা এই শূন্যটা আমরা ভাগফলে বসে দিয়ে সেই শূন্য দ্বারা আমরা হচ্ছে এই যে 5-কে গুণ করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ভাজক সেটাকে গুণ করব। গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই শূন্য নিচে নামাবো, তাহলে গুণ করলে তো শূন্যই হবে। তো শূন্য থেকে শূন্য বাদ দিলে আসলে শূন্য। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে আমরা বলতে পারি যে উত্তর প্রতিটি মুরগির দাম হবে 540 টাকা। তাহলে প্রশ্ন 8, এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, গল্প তৈরি করতে বলা হয়েছে। তাহলে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 3000 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 480 গুণন 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 4। তাহলে এখানে গল্পটা আমরা এভাবে তৈরি করতে পারি যে রহিম চাচার কাছে 3000 টাকা ছিল, তিনি 480 টাকা করে 3টি বই কিনলেন। এরপরে বই কেনার পর তার কাছে যে টাকা অবশিষ্ট রইল তা তিনি 4 জন শিক্ষার্থীকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? তাহলে রহিম চাচার কাছে প্রথমে 3000 টাকা ছিল, এরপরে তিনি কি করলেন? 480 টাকা করে 3টি বই কিনলেন। কয়টা বই? এই যে 3টা বই কিনলেন। তাহলে বই কেনার পর তার কাছে যে টাকা অবশিষ্ট থাকলে, অর্থাৎ এই 3000 টাকার ভেতর থেকে প্রত্যেকটা বইয়ের মূল্য 480 টাকা, বই কিনলেন 3টা, কেনার পর যে টাকা হবে সেটা বিয়োগ করার পর 3000 টাকা থেকে সেটা বিয়োগ করার পর যে অবশিষ্ট টাকা থাকলো সেটাকে তিনি 4 ভাগ করলেন। তিনি 4 জন শিক্ষার্থীকে সমানভাবে ভাগ করে দিলেন। এখন প্রত্যেক শিক্ষার্থী কত করে পাবে যদি 4 জনকে ভাগ করে দেওয়া হয়? ঠিক আছে, তো 4 দ্বারা ভাগ করলে আসলে কত টাকা হবে সেটাই হবে, যেটা ভাগফল আসবে সেটাই হবে প্রত্যেক শিক্ষার্থী কত করে পেলেন। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। প্রশ্ন 2, 2450 ভাগ 5 গুণন ফার্স্ট ব্র্যাকেট 4 গুণন 7। তো এখানে গল্পটা হচ্ছে 5টি ঝুড়িতে মোট 2450টি আম আছে, প্রতিটি ঝুড়িতে আমের সংখ্যা সমান। দেখেন এখানে 2450-কে 5 দ্বারা ভাগ করা হয়েছে, তো 5 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ভাগফল কি সমান হবে না? প্রত্যেকটা ভাগ সমান হবে। তো এখন
যদি 4টি ব্যাগের প্রতিটিতে, এই যে এখানে যে 4 গুণন 7 লেখা হয়েছে সেটাই এখানে বলা হচ্ছে যে 4টি ব্যাগের প্রতিটিতে 7টি করে ঝুড়ি থাকে, এই যে 7টি করে ঝুড়ি থাকে, তবে সবকটি ঝুড়িতে মোট কতটি আম আছে। তো আশা করি তোমরা অবশ্যই গল্পটা বুঝতে পেরেছো। তাহলে 5টা ঝুড়িতে মোট 2450টা আম ছিল, ঠিক আছে। প্রতিটি ঝুড়িতে আবার আমের সংখ্যা ছিল হচ্ছে সমান। এখন যদি 4টি ব্যাগের প্রতিটিতে 7টি করে ঝুড়ি থাকে, তবে ওই সব কয়টি ঝুড়িতে মোট কতটি আম আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা গল্পটাকে বলতে পারি। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।